ভোট বানচাল করতেই দেয়া হচ্ছে বিভ্রান্তিমূলক বক্তব্য, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতান্ত্রিক উত্তরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিচয় যাই হোক, ছাড় না দেওয়ার ঘোষণা। রাজশাহীতে কোচিং সেন্টার ঘিরে সেনাবাহিনীর 14 ঘণ্টার অভিযান, আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম জব্দ, আটক 3। এবং জন্মাষ্টমীতে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান সেনাপ্রধানের। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলছেন, ১/১১ সরকার বিরাজনীতিকরণের অসৎ পরিকল্পনা করেছিল এবং ২০০৮ সালের নির্বাচন ছিল সাজানো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দলের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান সংকটে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া। যে দেশে খালেদা জিয়ার মতো একজন নেত্রী আছেন সেই দেশ কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিয়েছে বিএনপি। 111 সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক উপদেষ্টার নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, যা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। তিনি আরো বলেন, শেখ হাসিনা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করেছেন, এখন ধর্মীয় চেতনার নামে রাজনীতি করছেন অনেকে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময়ে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। রাজধানীতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়। চাঁদাবাজের পরিচয় যাই হোক, তাকে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে তাকেও ঠেকাতে পারবে না। সাড়ে যেই তারিখে বলছে
ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। এই কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না, জনগণ হলো মেয়ে। পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ ও অন্যান্য পণ্য ব্যবহারের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শওকত মাহমুদ বলেন, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজেক কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার, তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলেও মনে করেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলেও জানান বক্তারা। জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি। জাতীয় পার্টির কার্যালয় দখলে রাখা এবং নিজেকে চেয়ারম্যান দাবি করার আইনগত অধিকার নেই জিএম কাদেরের, এমন মন্তব্য করেছেন নতুন চেয়ারম্যান দাবি করা আনিসুল ইসলাম মাহমুদ। সকালে রাজধানী গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি নির্বাচন চায়, তবে যেন তেন ভোট নয়। নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমানে দেশে আইনশৃঙ্খলার যে অবস্থা, তাতে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে গণতন্ত্র ফিরে আসবে না। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐকমত্যের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি করা জরুরি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব দেন জাপার এই অংশের নেতারা। জিএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন, সেই অধিকার তার নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই। আমি অ্যাক্টিং চেয়ারম্যান অফ জাতীয় পার্টি এবং প্রেসিডিয়াম জাতীয় পার্টির এক্সিস্টিং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে মিটিং করে আমরা সমর্থন নিয়ে আমরা কাউন্সিলের দিন ঘোষণা করেছি। চিকিৎসকদের অসহযোগিতা ও অতিরিক্ত টেস্টের মানসিকতা স্বাস্থ্য সেবার মান ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতের ভিত্তিতে আন্তর্জাতিক সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। সকালে রাজধানী মেট্রো রোডে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সংগঠনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। স্বাস্থ্য খাতের নানা সংকট তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অর্গানাইজেশনকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের সময়সীমার মধ্যে ইনশাল্লাহ হেল্প করবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে প্রাইভেট সেক্টর থেকে আমাদের হাইয়েস্ট প্রোভাইড করার যা ফেসিলিটিস দরকার আমরা ইনশাল্লাহ দেব। আমাদের অনেক যারা আছেন তারা অনেক সময় মানহীন প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে চাই, তাদেরকেও মান উন্নতি করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জনবল নিয়োগে মেধা, দক্ষতা ও যোগ্যতাতে প্রাধান্য দিতে হবে, বাড়াতে হবে সেবার মান। এখানে একটি সীমানা আছে, অবশ্যই মুনাফার জন্য স্বাস্থ্য খাত, অমুনাফার জন্য স্বাস্থ্য খাত এবং সেবার জন্য স্বাস্থ্য খাত, এই তিনটি খাতের মধ্যে একটি যথাযথ সমন্বয় আসলে বাংলাদেশকে একটি জাতীয় স্বাস্থ্য খাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে স্বাস্থ্যসেবার মান না বাড়ায় বিদেশে যাচ্ছেন অনেকে। ব্যবসা নয়, হাসপাতাল মালিকদের সেবার মানসিকতা তৈরির তাগিদ দেন তিনি। ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না।
এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। চিকিৎসকদের ওষুধ কোম্পানির প্রভাব থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। ওই যত্ন সহ সেবাটা পায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার 24 ও 25 নম্বর ওয়ার্ড বিএনপি। বিকেলে তেজগাঁওয়ের একটি হোটেলে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, শেখ হাসিনা নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতীয় বেইমানে পরিণত হয়েছেন। কিছু দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না জেনে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। তবে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন দলের নেতাকর্মীরা। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। মানবজাতির কল্যাণে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা উদ্বোধন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান। এছাড়া মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনার আয়োজন। ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। করেন শিষ্টের পালন ও দুষ্টের দমন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীর পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। অংশ নেন নগরীর সব বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা চাই দেশের সবাই শান্তি শৃঙ্খলাভাবে সবাই সবকিছু নিয়ে ঠিক তেমন থাকতে পারি। সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। তাদের বিশ্বাস, মানবজাতির কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সবাই যাতে ভালো থাকে, আমরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে সেই চিরাচরিত যেভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে ছিলাম, সেভাবেই যাতে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারি। এই শোভাযাত্রা আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমাদের এলাকার মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমরা এই কামনাই করি। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এসব অনুষ্ঠান সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে জানান আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে চলছে হজ মেলার সমাপনী। বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, সমাপনী দিনে কি বিশেষ আয়োজন রাখা হয়েছে হজ মেলায়, আর আয়োজনের লক্ষ্য কতটা অর্জন হয়েছে? দেখুন, গত পরশুদিন থেকে হজ ও ওমরা মেলা সেটি শুরু হয়েছে। আজকে রাত 9টা পর্যন্ত এই মেলাটি চলবে। তবে আজকে আমরা যেটি লক্ষ্য করতে পারছি বিকেলের পর থেকে, সেটি হচ্ছে যে মেলায় যারা হজে যেতে চান বা ওমরায় যেতে চান তাদের ভিড়টা বেশ চোখে পড়ার মতো। এবং এই যে আয়োজনটি করা হয়েছে, এখানে 154টি এজেন্সি অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি সরকারি যে ব্যবস্থাপনায় যে যারা হজে যেতে চান তাদের জন্য এখানে একটি স্টলের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি সরকারি ব্যবস্থাপনায় যেতে চান এখানে এসেও সরকারি যেসব কর্মকর্তা হজের সাথে জড়িত থাকেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে যারা হজে যেতে চান বা ওমরায় যেতে চান তারা আসছেন, হজ এজেন্সিদের সাথে কথা বলছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্যই মূলত এই মেলার আয়োজনটি করা হয়েছে। এবং এখানে এসে যাত্রীরা সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলতে পারছে এবং তাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো সম্পর্কে তারা জানতে পারছেন। এবং এই মেলা উপলক্ষে অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যেটি অনেক এজেন্সির কাছ থেকে জানছিলাম যে যারা হজের প্যাকেজ নিচ্ছেন
তাদের কাউকে কোরবানির যে খরচটি সেটি ফ্রি করে দেওয়া হচ্ছে, অথবা ওমরার ক্ষেত্রে একসঙ্গে যদি 10 জন যান সেক্ষেত্রে একজনের টিকিটের টাকাটি ফ্রি করে দেওয়া হচ্ছে। 15 জনের যদি একটি গ্রুপ হয় তাহলে তার একজনের পুরো ওমরার খরচটি আসলে ফ্রি করে দেওয়া হচ্ছে। আর আজকে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে কিছুক্ষণ পরে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা যিনি আছেন তিনি এখানে আসবেন, এবং আজকে মূলত এজেন্সিগুলোর দাবি সেটি হচ্ছে যে এবার যেন বিমান ভাড়াটি আরেকটু কমানো হয়। তো বিমান ভাড়া কমানোর কোনো নির্দেশনা আসবে কিনা সেটি আর কিছুক্ষণ পরে আসলে জানা যাবে। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে এই যে 3 দিনের মেলার আয়োজন, বেশ জমজমাট একটি মেলা হয়েছে, হজ এবং ওমরা মেলা। তো আমার কাছে এটাই ছিল মেলার সবশেষ খবর। রাজধানী চিনমতি সম্মেলন কেন্দ্র থেকে হজ ও ওমরা মেলার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত 2টার দিকে হঠাৎ অসুস্থতার পর তাদের মৃত্যু হয়। মৃত্যুর আগে পেটে ব্যথা ও বমি হয়েছিল তাদের। পুলিশের ধারণা সাপ বা বিষাক্ত কোনো কিছুর কামড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জের শেফালী বেগম মহিলা নুরানি মাদ্রাসার ছাত্রী তানিয়া খাতুন ও জামিলা খাতুন অসুস্থ হয়ে পড়ে শনিবার মধ্যরাতে। পরে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মাদ্রাসার শিক্ষকরা। হাসপাতালে পৌঁছানোর আগেই এক শিক্ষার্থী এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন। 2 ছাত্রীর মধ্যে একজনের পায়ে ক্ষতচিহ্ন আছে, এছাড়া আর কোনো আলামত নেই শরীরে। ছাপ আসার মতোই পরিবেশ, মানে জঙ্গল আছে, বাগান, আমের বাগান আছে, বাগানের একবারে 2-3 ফিট পরেই মাদ্রাসার ওয়াল। 2 গার্জেনকেই ফোন দেওয়া হয়েছে। আমাকে ফোন দিলে আমি তৎক্ষণাৎ সাথে আসি। আচ্ছা, মাদ্রাসাতে দেখি যে একটা বাচ্চা কোনো কথা বলছে না, এমনিতেই ঘুমের মতন হয়ে আছে, আর একটা বাচ্চা ছটপট করছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। পুলিশের ধারণা সাপ বা বিষাক্ত কোনো কিছুর কামড়ে মৃত্যু হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় তারা। যেহেতু সবাই ঘুমেছিল, 2 জন বিষক্রিয়ায় আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2 জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। অপেক্ষা করছি, যাচাই করছি। তবে 2 শিশুর মৃত্যুর ঘটনায় কোনো মামলা করতে রাজি নয় বলে পুলিশকে জানিয়েছে তাদের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ খাত দেশের শিল্পায়নের জন্য নতুন সুযোগ তৈরি করছে। এজন্য জ্বালানি সাশ্রয়ী ডিজাইন, এলএনজি, হাইব্রিড ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করে জাহাজ নির্মাণের উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম ও বাংলাদেশ IBF আয়োজিত সেমিনারে এসব তাগিদ দেন আলোচকেরা। এখন পর্যন্ত বিশ্বে $200 মিলিয়ন 50টি জাহাজ রপ্তানি করেছে বাংলাদেশ। সস্তা শ্রমের কারণে দ্রুত বিকশিত হচ্ছে এই খাত। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সবুজ জাহাজ নির্মাণ শীর্ষক সেমিনারের আলোচনায় উঠে আসে দেশের জাহাজ নির্মাণ শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। 10 বছর পর আবারও রপ্তানি বাজারে ঘুরে দাঁড়াচ্ছে দেশের জাহাজ নির্মাণ শিল্প। পরিবেশ বান্ধব জাহাজ তৈরি ও রপ্তানি হলে আগামী দিনে সামুদ্রিক অর্থনীতিতে বাংলাদেশের নেতৃত্বের আশা সংশ্লিষ্টদের। তবে এ দফায় পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ বড় চ্যালেঞ্জ বলছেন রপ্তানিকারকরা। গ্রিন শিপইয়ার্ড হলেই কিন্তু গ্রিন শিপ বানাতে দেবে, আদারওয়াইজ আপনি বানাতে পারবেন না। এই 10টা শিপইয়ার্ড বাংলাদেশে রেডি হয়ে আছে এবং এই 2025 সালে অটোমেটিক্যালি তাদের রিকোয়ারমেন্টে তারা আমাদেরকে অর্ডার দিয়েছে এবং $200 মিলিয়ন অর্ডার কনফার্ম হয়ে গেছে এই অগাস্ট পর্যন্তের ভিতরে। বিশ্ববাজারের বিশ্লেষণ তুলে ধরে শিল্প উপদেষ্টা বলেন, বিশ্বে জাহাজ পরিবহনের চাহিদা ক্রমেই বাড়ছে। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 80%ই সাগর পথে হয়। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশাল সুযোগ তৈরি করছে। Shipping companies now demand cleaner. জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। পোশাক শিল্পের পর রপ্তানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে জাহাজ নির্মাণ শিল্পের। We can seize the green ship market. ব্যবসায়ীদের মতে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের 1% অর্জন করা গেলেও বছরে $2 বিলিয়ন আয় করা সম্ভব। ব্যবসায়ীদের মতে বিশ্বের জাহাজ নির্মাণ শিল্পের 1% অর্জন করা গেলেও বছরে $2 বিলিয়ন আয় করা সম্ভব। 2035 সাল পর্যন্ত যদি আমরা একটা ভিশন, একটা প্রজেকশন করি, তাহলে এইখান থেকে আমরা 2025 সাল থেকে যদি শুরু করি, 27-এর ভিতরে আমরা প্রতি বছর 400 বিলিয়নের 1% হলে 4 বিলিয়ন।
ইকোনমিস্টরা বলছে 1 বিলিয়ন আনতে পারলেও বাংলাদেশের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখতে পারবে। নীতি সহায়তা, আন্তর্জাতিক মানের পরিবেশ আর বিনিয়োগের সমন্বয় ঘটাতে পারলে জাহাজ নির্মাণ বাংলাদেশের জন্য হতে পারে শিল্পায়নের নতুন সম্ভাবনা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।